ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি আছি প্রকাশ তোমাদের সাথে। আজকে আবারও একটি নতুন ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম ভূত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূত গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের পরিবারের স্ক্যারি গপ্পতে। চলো তাহলে আর বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। কি বাদামি হতো শ্রীশ পারমাণবিকের বাগানে। রাস্তার ধারে বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই। একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেই জন্য আমরা বলি তুততলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলে। একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই এর একটা হাঁড়ির দোকান আছে, তাই এর নাম হাঁড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। পেটের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টাররা দুইজন ঘুমোতেন। আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং তখনও আমাদের টিফিন শেষ হলো না। টিফিন মানে হচ্ছে ছুটি মাস্টার মশাইদের, ঘুমোবার ছুটি। সেদিনও এমনি হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে। আমাদের মাতলার পুল বেরিয়ে এলাম, রেল লাইন বেরিয়ে এলাম। ঘন্টাখানেক পরে এসেও দেখি এখনও হাঁড়ি বেচা মাস্টারের নাক ডাকছে। নারায়ণ বললে, আরে চুপ চুপ, চেঁচাসনি, চল ততক্ষণ পারমাণবিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিল। আমি বললাম, বাদাম পাড়া সোজা কথা? আরে তলায় কত পড়ে থাকে এই সময়, চল তো দেখি। এবার আমরা সবাই মিলে পারমাণবিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর দুটো, রোদ ঝকমক করছে। শরৎকাল, রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্য দিয়ে সুড়ি পথ, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে। আমরা এ বাগানের সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো রকম কিছু থাকে। খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম। বাদাম তো মিললই না, যাও বা পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করার ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে না। খসখস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে। কুল্ল পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গান গায়। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে। এসব করলে নাকি ভূতের ভয় চলে যায়। আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুর বেলাও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও তো হতে পারতো, কালোও হতে পারতো। নিবারণ হতেই বা আপত্তি কি ছিল? একটা বাঘ ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তার তলায়। সেখানটায় গিয়ে আমার বুকের টিপ টিপ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাঘদিনী। ভালো করে উকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিক বড় বাঘদিনী বটে। সর্বনাশ, সে যে মরে গিয়েছে। বড় বাঘদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায়। অসুত্ততলার মাঠে একখানা দোচালা কুড়ে ঘরে সে থাকতো। কেউ ছিল না তার। পালমশাইয়ের বাড়ি ঝিগড়ি করত অনেক দিন থেকে। তারপর তার জ্বর হয়, এই পর্যন্তই জানি। একদিন তাকে আর ঘরে দেখা যায় না।
মাস 2 আগের কথা। একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাওড়ের ধারে বাঁশবনে। শিয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা। সেই রকমই কালো রোগা মতো দেহটা, বড় বাঘদিনীর মতো। সকলে বলল জ্বরের ঘোরে বাওড়ে জল তুলতে গিয়ে বড় মরে গিয়েছে। সেই বড় বাঘদিনী আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি বসে। আমি এক ছুট্টে বনবাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে। যখন বাদামতলায় দলের মধ্যে এসে পৌঁছলাম তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে। ছেলেরা বলল, কি হয়েছে রে, অমন করছিস কেন? ভূত। আরে কোথায় রে? সে কি? দূর, বড় বাঘদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়া তলায়। সেই সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম। সে কি রে, তা কখনো হয়? নিজের চোখে দেখলাম একেবারে স্পষ্ট করে বাঘদিনী। দূর, চল তো যাই, দেখি কেমন তোর মিথ্যা কথা। সবাই মিলে যেতে উদ্যত হলাম, কিন্তু সেই সময় দলের চাই নিমায় কালু বলল, না ভাই, ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে। হাড়ে বেচা মাস্টারদের বেতের বহর জানো তো, সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোমরা যাও, ওর সব মিথ্যে কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল হাড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। এক একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে। ওদের গতিক দেখে মনে হলো হাড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন। আমাদের আসতে দেরি দেখে বললেন, এই যে খেলা ভাঙলো। আমরাও বলতে পারতাম, আপনার ঘুম ভাঙলো, কিন্তু সে কথা বলে কে? তার দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন, রত্না, অর্থাৎ আমি। এগিয়ে গেলুম। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমীর পাঁঠার মতো জড়সড় হয়ে কাঁপছি। এদিকে বড় বাঘদিনী, ওদিকে হাড়ি বেচা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে, কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে, তা ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানে। এই পরমাণবিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম, তাই। হাড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপৎ ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কি রে? ওকে, ভূত সেই যারা। বুঝলাম বাদর, কোথায় ভূত, কীরকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমায় সমর্থন করলো। আমায় কীরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা। হাড়ি বেচা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন। বললেন, কি? ওই কি বলে শুনুন, রত্না নাকি এক্ষুনি ভূত দেখে এসেছে সর্বপরমাণিকের বাগানে। সর্বপরমাণিক কে? আরে ওই শ্রীশ পরমাণিকের বাবার নাম, ওদেরই বাগান। আবার বর্ণনা করি সবিস্তারে। রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ, হাঁচি, টিকটিকি, জলপোড়া, তেলপোড়া সব বিশ্বাস করতেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, তা হবে না, অপঘাতে মৃত্যু গতি হয়নি। হাড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুড়ি ঠেস দিয়ে? তাতে কি, তা থাকবে না ভূত এমন কিছু লেখাপড়া দিয়েছে নাকি? তোমাদের আবার যত সব আচ্ছা চলুন গিয়ে দেখে আসি। ছেলেরা সবাই সমস্তরে চিৎকার করে সমর্থন করলো। রাখাল মাস্টার বললেন, হ্যাঁ, যত সব ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে কিনা? ওরা হলো কি বলে অশরীরী, মানে ওদের শরীর নেই, ওরা মানে বিশেষ অবস্থায়। হাড়ি বেচা মাস্টার বললেন, চলুন না দেখে আসি গিয়ে কিরকম কাণ্ডটা, যেতে দোষ কি? আমরা সকলেই তো এই চাই। এরা গেলে এক্ষুনি স্কুলের ছুটি হয়ে যাবে এখন, সেদিকে আমাদের ঝোঁকটা বেশি।
যাওয়া হলো সবাই মিলে। হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সঙ্গে। আমি আগে, ওরা আমার পেছনে। সেই নিবিড় ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না। এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপঝাপ ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছালাম। যা দেখলুম তা অবিকল এই। আমড়া গাছের তলায় একটা ছেঁড়া, অতি মলিন, অতি দুর্গন্ধ কথা পাতা, পাশে একটা ভাঁড়ে আধ ভাঁড়টাক জল, একরাশ আমড়ার খোসা ও আঁটি জড়ো হয়েছে পাশে। কত টাটকা, কত কিছুদিন আগে খাওয়া একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চালতা ছিবড়ে শুকনো। ছিন্ন কাঁথার ওপর জীর্ণ শীর্ণ বৃদ্ধ বড় বাঘদিনী মরিয়া পড়ে আছে। খানিকটা আগে মরা গিয়েছে। এ সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে বড় বাঘদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এ প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গেছিল, কেউ বলল ভূত পেয়েছিল, কিন্তু বড় বাঘদিনী মরেছে অনাহারের শীর্ণতায়, ওই সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে। কেই বা দেবে এ জঙ্গলে? জানোই তো বা কে? বড় বাঘদিনীর এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল। আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা এই গল্পটা শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো পরবর্তী গল্প শোনার জন্য।